হ্যাঁ, সো ওভারসিজ কোম্পানির ক্ষেত্রে হচ্ছে মোর ইম্পোর্টেন্ট বিষয়টা হচ্ছে এটা আমরা একটু দেখতেছি। মানে সেটা নিয়ে রিসেন্টলি স্পেশালি যারা একটু ২-৩ বছর বা ৪ বছর এক্সপেরিয়েন্স তাদের জন্য জিনিসটা ইজিয়ার। কারণ হচ্ছে তারা তাদেরকে অলরেডি এটা সংখ্যাটা আমরা ভালোই দেখতেছি লাস্ট ২ বছরে। প্যান্ডেমিকের পর থেকে একটা মিড রেঞ্জের লোকজন ভালো চাকরি পাচ্ছে। আর জুনিয়র আমরা অল্প, অল্প দেখতেছি ফ্রেশ গ্র্যাজুয়েট যারা হচ্ছে ইন্টারন্যাশনালি ইন্টার্ন এবং আ মানে ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে পাচ্ছে, এদের সংখ্যাটা কম। তবে এটার অবজেক্টিভ হচ্ছে কিন্তু সেমই কিন্তু। ছেলেপেলে সাহস করে এপ্লাই করে না। সাহস করে হচ্ছে ওরা চেষ্টাটা করে না আরকি। এবং সাহস করে এটার পিছনে লেগে থাকে না। আমি বেশ কিছু ছেলেপেলেদেরকে দেখি বা জানি তারা ডিটারমাইন্ড থাকে যে না আমি ৬ মাস চেষ্টা করে দেখব, আমি ইন্টারন্যাশনালি করব আরকি। এবং এই রিলেটেড ছোটখাটো কিছু প্রতিষ্ঠানও আছে, তারা এটা রিলেটেড কিছুটা কাজ করে। তো নিজে, নিজে করতে চাইলে অবশ্যই পসিবল, তাদের সাথে মিলে করতে চাইলেও পসিবল। কিন্তু মেইন বিষয়টা হচ্ছে ডিটারমিনেশন থাকতে হবে আর টেকনিক্যাল জিনিসগুলো তো আগে শিখে রাখতেই হবে আরকি। সো এপ্লাই করো, রিসোর্স কিন্তু অভাব নাই। যেমন আমি কেউ যদি দেখতে চায় যে আমি হয়তো রিসেন্টলি আমরা ইউক্রেনের অন্য কারণে নাম শুনি, কিন্তু ইউক্রেনের যে পরিমাণ ডেভেলপার ইন্টারন্যাশনালি হায়ার করে আরকি, এটা আনবিলিভেবল লেভেলের জব আছে। অন্য মানে টপ ৩-৪ টা বা ৫ টা কান্ট্রি যদি দেখতে চাই যারা রিঅ্যাক্ট ডেভেলপার হায়ার করে, তাদের মধ্যে ইউক্রেন ওয়ান অফ দ্যাম আরকি। সো এরকম যে আমরা হয়তো কখনো সাহস করে এপ্লাই করি না অথবা ১-২ দিন এপ্লাই করে আর চেষ্টা করি না। তো এখানেও সেম জিনিসটা ইউ নিড টু এপ্লাই, ইউ নিড টু ট্রাই এবং সেটা ওই টার্গেটটা নিয়ে নামতে হবে ৩ থেকে ৬ মাসের একটা টার্গেট। তাহলে তার যদি রিজনেবল স্কিল থাকে সে ফিগার আউট করতে পারবে। স্যার সাথে ভাইয়ের আরো একটি কোয়েশ্চেন ছিল, হোয়াট শুড বি দ্য স্যালারি নেগোসিয়েশন ফর দিস? নেগোসিয়েশনের ক্ষেত্রে হচ্ছে ইউ উইল মেক সাম মিস্টেক। মানে এটলিস্ট ইন্টারন্যাশনাল ক্ষেত্রে বা লোকাল ক্ষেত্রে ইউর ফার্স্ট জব উড বি আন্ডারপেইড মোস্ট অফ দ্য কেসে। তো এটা নিয়ে একদম বেশি চিন্তা করা যাবে না। তুমি যেটাই করো না কেন মোস্ট লাইকলি ইউ উইল বি আন্ডারপেইড। দ্যাটস নট দ্য পয়েন্ট হিয়ার আরকি, যে তুমি প্রথম চাকরির ক্ষেত্রে তুমি বেস্ট পেটা করাটা এখানে তোমার অবজেক্টিভ না। অবজেক্টিভ হচ্ছে একটা টিমের সাথে ইনভলভ হওয়া, ওখানে কাজগুলো করা জানার জন্য আরকি। ধরো ওই দেশে সাপোজ আমাদের কিছুদিন আগে একজন হচ্ছে ইতালিতে একটা চাকরি পাইছে, অথবা কিছুদিন আগে ইজিপ্টে একজন চাকরি পাইছে। তো এখন ইজিপ্টের কত স্যালারি জাস্টিফাইবল ওই লোকটা ওই দিক থেকে বলবে না। তো তোমাকে আন্দাজে কিছু একটা বলতে হবে। তুমি বেশি বলতে পারবা না, কারণ তোমার মনের ভিতরে আকুপাকু করে বেশি বললে যে চাকরিটা না দিল, এই টাইপের কিছু একটা থাকে আরকি। সো তুমি ধরেই নাও যে ফার্স্ট জবে তুমি আন্ডারপেইড হবা মোস্ট অফ দ্য কেস ইন্টারন্যাশনাল করতে গেলে। দ্যাটস নট দ্য গোল হিয়ার। গোল হচ্ছে তুমি ১ বছর বা ৬ মাস ওখানে কাজটা করো, জানো, দেখো কি, কি জিনিস হচ্ছে এবং তুমি আশেপাশে অন্যান্য লোকজনের সাথে কথা বললে, এটা সেটা করলে, মার্কেট ভ্যালুটা এনালাইসিস করলে তখন তুমি বুঝতে পারবা। তো তোমার রাইট পেমেন্ট হবে তোমার সেকেন্ড জব থেকে। স্যালারি নেগোসিয়েশন তে ওদেরকে বলবা যে আমি হোমওয়ার্ক করি না, তোমরা বলো, গুগলে সার্চ দিবা। তারপরে সেটা হচ্ছে ওখানকার লোকের জন্য একটা রেট পাবা। ইন্টারন্যাশনালি তুমি করতে যাচ্ছ রিমোটলি, সেটা ওখানকার লোকের চেয়ে একটু কম হবে। সেটা কত হবে? দেয়ার ইজ নো পারফেক্ট নাম্বার। আর সেটা পারফেক্ট নাম্বার হইলে যে কোম্পানি দিতে রাজি হবে সেটাও তুমি জানো না। তো রেদার তোমার কাজ হচ্ছে আহ কাজগুলো করা, ঠিক মতো নিজের ভ্যালুটাকে এস্টাবলিশ করা। তোমার ভ্যালু যদি রেইজ হয়, তাহলে কিছুদিন পরে কোম্পানি যদি বোঝে না একে রাখার দরকার, তখন তখন হচ্ছে সে কোম্পানি ওই প্রাইসটা অ্যাডজাস্ট করে তোমাকে রাখার চেষ্টা করবে। অথবা তখন তোমার একটা চাকরি ১ বছর এক্সপেরিয়েন্স হয়ে গেলে বা ২ বছর এক্সপেরিয়েন্স হয়ে গেলে, তখন তুমি চাইলে সুইচ করে আরো অনেকের সাথে তোমার কমিউনিকেশন হয়ে যাবে, তখন তুমি করতে পারবা। সো ফার্স্ট 1 ইয়ারে your goal is not to optimize the money, so optimize your experience, optimize your ability and grow your skill. ওকে, আশা করছি সুদীপ্ত ভাইয়া তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। নেক্সট প্রশ্ন, আমি ২ বছর, এখন কি আমার ট্র্যাকে ব্যাক করা ভালো হবে? করলে নতুন ভাবে শুরু করতে হবে, কোনটা বেটার হবে? আগের ট্র্যাকে থাকা নাকি নতুন করে ওয়েব শুরু করা? প্রশ্নের প্রথম অংশটা আমি বুঝতে পারি নাই। আগে কোন ট্র্যাকে ছিল বা একটু সুইচ। সে প্রথম ২ বছর সিএসসি ট্র্যাকের বাইরে জব করছে। প্রথমত হচ্ছে সিএসসি ট্র্যাকের বাইরে যদি জব করে এবং সে যদি সেটাকে এনজয় করে এবং সেটাকে সে যদি ভালো মনে করে, তাহলে সিএসসি ট্র্যাকে তাকে ফিরতেই হবে, বিষয়টা এরকম না। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে ক্যারিয়ারটা আলটিমেটলি কার জন্য এইসব ডিসিশন ভালো হবে খারাপ হবে 100% গ্যারান্টি আসলে সেও দিতে পারবে না, দুনিয়ার কেউই দিতে পারবে না। যেটা কি ভালো হবে না ওটা খারাপ হবে। সবকিছুতেই ভালো আছে, ভালো করে নিতে হয় আর কি। সবকিছুতেই খারাপ আছে যদি এফোর্ট না দেয় বা লাক ফেভার না করে, এই টাইপের একটা বিষয় আর কি। তো
তো প্রথমত চিন্তা করতে হবে যে আমি যে ট্র্যাকে আছি এটা কি আমি আসলে গ্রো করতে চাই, এটাকে আমি এনজয় করতেছি। যদি সে এনজয় করে তাহলে এটা অলরেডি আছে, সেই ট্র্যাকে সে চালায় নিতে পারে আর কি। সবাইকে যে আসলে ওই ট্র্যাকে আসতেই হবে বিষয়টা এরকম না। আর যদি আসতে চাই সেক্ষেত্রে আমি কয়েকটা জিনিস বলি। প্রথমত জিনিস হচ্ছে যে চাকরি কন্টিনিউ করতে 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 একটু শিখতে থাকো, অ্যাপ্লাই করতে থাকো করে টোরে। তারপরে তোমার যদি মনে হয় যে আমি এই ট্র্যাকে সুইচ করব, তো শিক্ষা টিকা হয়ে যাওয়ার একটা লেভেল পরে তারপর সে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করলে হয়তো চাকরিতে করবে, সুইচ করে তারপর সে আস্তে আস্তে ট্রাই করবে। প্রথম দিকে হয়তো সে আর এক্সিস্টিং চাকরির স্যালারি চাইতে কিছুটা লো স্যালারি হইতে পারে। যেমন কিছুদিন আগে একজনের সাথে কথা হচ্ছিল যে সে ব্যাংকে চাকরি করে, একটা ভালো টাকা সে কামাই করে, তার ফ্যামিলি আছে, সে আইটি লাইনে আসতে চায়, তখন তার ক্যালকুলেশন হচ্ছে আলাদা। হয়তো ব্যাংকের চাকরি যতটা পাচ্ছে একজন ডেভেলপার হিসেবে তাকে সেই অনুসারে স্যালারি দিবে না, জুনিয়র ডেভেলপার হিসেবে যে শুরু করতেছে তাকে জুনিয়র ডেভেলপারের স্যালারি দিবে। এখন সেইটা তার লাইফ এক্সপেন্স দিয়ে হয়তো এনাফ নাও হইতে পারে আর কি। সো ইট বিকামস লিটল বিট কমপ্লিকেটেড। যখন একজন ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা সহ থাকে তখন ডিসিশনটা স্ট্রেট ফরওয়ার্ড হয় না। আর ইয়াং পোলাপাইনের জন্য যারা স্টুডেন্ট বা গ্রাজুয়েট করবে তাদের জন্য ইকুয়েশনটা অনেক বেশি ইজি। তো এই জন্য আমি অন্যদেরকে, যারা স্টুডেন্ট আছে, যারা 2 বছর টাইম স্পেন্ড করো নাই, তাদের জন্য বিষয় হচ্ছে যে স্টুডেন্ট লাইফে ভালো করে করো। যদি ফাঁকিবাজি করো তখন পাশ করার পরে জরুরি দরকার একটা জায়গায় ঢুকে যাবা, 2 বছর পরে হাই হাই করবা, হাই আমি এখন সুইচ করবো কি করবো না। So, অন্য মানে এমন যে ভাইয়া খারাপ করতেছে, বলতেছে যে যদি জব করতেছে, রেসপন্সিবিলিটি আছে, একটা ফ্যামিলি আছে, 2-4টা ওয়াও থাকতে পারে ওনার। তো এগুলো নিয়ে সুইচ করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আর তোমরা যারা হচ্ছে ফ্রেশ আছো তোমাদের জন্য হচ্ছে এখন সুইচ করাটা ইজিয়ার, কারণ তুমি এখনো একজন বড় যে তোমার হয়তো একটা আংটা লাগানো থাকতে পারে কিন্তু স্ট্রং এখনো শিকল পড়ায় নাই। তো তুমি এখন সময়টাকে একটু সিরিয়াসলি কাজে লাগাও। আর ভাইয়ের কথা, সুইচ অবশ্যই পসিবল, এবং সেটা একটু স্ট্র্যাটেজিক ওয়েতে যেতে হবে। প্যারালাল শিখতে হবে। প্যারালাল শিখার পর যখন কমফোর্টেবল থাকে তখন সেই রিলেটেড হয়, অথবা আরেকটা জিনিস হতে পারে যে ইন্টারন্যাশনাল ট্রাই করে দেখতে পারে। অনেক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল পেমেন্টের পরিমাণটা ভালো থাকে। লোকালের ক্ষেত্রেও পসিবল হয় যদি হচ্ছে কানেকশন থাকে বা ওইসব থাকে আর কি। সো ইটস নট লাইক 2 বছর লার্জার স্কেল, ইটস নট এ লট অফ টাইম, কারণ জীবনটা আরো অনেক বড় ক্যারিয়ার আমরা চিন্তা করি। হয়তো আর 30 ডিসকাশন ফেলছে, মনে হচ্ছিল ক্যারিয়ার সুইচ করবো কি করবো না, কিন্তু কিছু করে নাই। আর 1 বছর মনে হয়েছিল, 2 বছর আগেও মনে হয়েছিল। এই জিনিসটা যদি আবারও 2 বছর পরে মনে হয় তাহলে আসলে আলটিমেটলি কিছু চেঞ্জ হবে না। ইউ নিড টু মেক এ কুইক ডিসিশন, ইউ নিড টু স্টার্ট ওয়ার্কিং অন ইট, এবং এই ডিসিশন মেক করার পরে পরের 1-1.5 বছর কান দুইটা বন্ধ করে ওই লাইনে কাজ চালাই যেতে হবে। আপনি আপনার উত্তর পেয়েছেন ভাইয়া। আরেকজন প্রশ্ন করেছে, ভাইয়া যেহেতু ফ্রন্ট এন্ডের জন্য আমাদের ব্যাক এন্ডের জন্য কেমন হবে? মানে এখানে অ্যান্সার হচ্ছে সেম। আসলে নোট জেএস, এক্সপ্রেস জেএস, মঙ্গোডিবি মানে সেটা ইম্পর্টেন্ট একটা কারণে যে হচ্ছে ফ্রন্ট এন্ডে শিকার পাশাপাশি ওটার সাথে সিমিলার একটা ফ্লেভার পাওয়া যায়। বাট আলটিমেট গোল হচ্ছে আসলে কিন্তু এই মুহূর্তে ইম্পর্টেন্ট না যে আমি নোড না এক্সপ্রেস শিখতেছি না জ্যাঙ্গো শিখতেছি। মেইন বিষয় যে ডাটা যে স্টোর করা যায়, ডাটা যে রিট্রাইভ করা যায়, কি ডাটা রিট্রাইভ করতে হবে, এই জিনিসগুলো আমি তৈরি করার কনসেপ্ট গুলো আমি দেখতেছি, বুঝতেছি। এপিআইটা কিভাবে তৈরি করতে হয়, এপিআইটাকে কিভাবে সিকিউর করতে হয়, উইটের জিনিস বা কি ধরনের অপারেশন ওখানে চালানো যায়, ডাটা নেয়া অথবা ডাটা রাখা, ডাটা চেঞ্জ করা, ডাটা ডিলিট করা, সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো সেই অ্যাঙ্গেলটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সেটা যদি নোট এক্সপ্রেস দিয়ে হয় অসাম, কোনো কারণে অন্য কিছু দিয়ে দেয় সেটাও অসাম। মেইন বিষয় হচ্ছে শিখতে হবে এবং এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে, ওটা বেশি ইম্পর্টেন্ট। ওকে স্যার, এই পর্যায়ে আরেকটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এত সিএসসি স্টুডেন্ট, তাহলে তো এতদিনে বাংলাদেশ সিলিকন ভ্যালি হয়ে যেত, কিন্তু না হওয়ার কারণ কি?
সিলিকন ভ্যালির না হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আসলে সিলিকন ভ্যালি কিন্তু আসলে সিএসসির লোক দিয়ে হয় নাই, বরং কম্পিউটার রিলেটেড বিজনেসের কারণে হয়েছে আর কি। সো স্টার্টআপ কালচার এবং হচ্ছে ফান্ডিং এর যে কালচারটা, সেটার কারণে আসলে সিলিকন ভ্যালি হয়েছে, এবং সেটা দুনিয়ার অন্যান্য প্রোগ্রামারদেরকে আকর্ষণ করছে। আর এর পাশাপাশি অন্যান্য দেশগুলো কিন্তু এই কালচার গুলো অ্যাডপ্ট করতেছে। পার্শ্ববর্তী দেশ আমরা ভারতে অনেক বেশি, যে স্টার্টআপ কালচারটা অনেক বেশি গ্রো হচ্ছে, এবং সেই হাওয়াটা বাংলাদেশে আসতেছে। সো একটু একটু পিছিয়ে আছি আমরা অন্যান্য পার্শ্ববর্তী 2-4টা দেশের তুলনায়, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা আমরা খুব দ্রুত রিকভার করা শুরু করে দিব। এবং আমাদের এইখানে যে যত পরিমাণ সিএসসি গ্রাজুয়েট আছে, এইটার রিফ্লেকশনটা আস্তে আস্তে পাওয়া শুরু হবে। আমাদের ছেলেপেলেগুলো যদি যখন হচ্ছে দুইভাবে এটা ব্রেক করা সম্ভব। এতদিন পর্যন্ত আমাদের সবার বিলিফ ছিল যে আমি শুধুমাত্র বাংলাদেশে চাকরি করতে পারবো। এই বিলিফটাকে ব্রেক করার জন্য কিছু প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। তো তারা যদি এই জিনিসটা করতে পারে, যে একটা ফ্রেশ গ্রাজুয়েট চিন্তা করবে যে বাংলাদেশের একটা ফ্রেশ গ্রাজুয়েট চিন্তা করবে বাংলাদেশেও চাকরি করতে পারে, একটা ইন্টার্ন চাইলে বাংলাদেশেও করতে পারে, দেশের বাইরেও করতে পারে। এই জিনিসটা সিলিকন ভ্যালিও যদি না হয়, না হইলেও তারা কিন্তু প্রচুর প্রোগ্রামারের একটা জায়গা হইতে সম্ভব। কারণ কি আমরা খুব সহজে দেখি আমাদের ইনফরমাল সেক্টর থেকে প্রচুর ছেলে পেলে কিন্তু ফ্রিল্যান্সিং করে ইন্টারন্যাশনাল কাজ কিন্তু খুব চমৎকার ভাবেই করতেছে, এবং এই সেক্টরটা খুব গ্রোয়িং। সেটা যদি গ্রো করতে পারে, তাহলে যারা ফর্মাল এডুকেটেড মানে সিএসসি ডিগ্রিধারী, তারা কেন পারবে না? না পারার কোনো কারণ নাই, শুধুমাত্র কারণ হচ্ছে সাহস এবং চেষ্টাটা হচ্ছে গ্যাপটা, এছাড়া কোনো কারণ নেই। ইনফরমাল সেক্টর যদি হচ্ছে বিশ্বের যে কোনো দেশের ভাগা ভাগা কাজ করতে পারে, এবং উইথ ডিউ রেসপেক্ট তাদের ফর্মাল এডুকেশনটা অনেক ক্ষেত্রে নাই, থাকলেও ওই রিলেটেড নাই, আর যারা প্রোগ্রামিং এর ফর্মাল এডুকেশন পায় তারা না পাওয়া তো লজিক্যাল কারণ নাই, কারণ শুধু দুইটাই বাকি থাকে, সাহস আর চেষ্টা, ওই মাইন্ডসেটটা তৈরি করা। তো সেটা হয়ে গেলে তখন আমরা সিলিকন ভ্যালি হয়তো হব না, কিন্তু প্রচুর প্রোগ্রামারের একটা জায়গা হব, যেখানে সিলিকনের ভ্যালির লোকরা আসবে আমাদের ডেভেলপারদেরকে হায়ার করতে, ফ্রেশ গ্রাজুয়েটদেরকে হায়ার করতে। এটা আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো আর কি। ইনশাআল্লাহ। মাহফুজ রহমান প্রশ্ন করেছেন, ব্লকচেইন বেসড ওয়েবসাইট ক্রিয়েটের একটু গাইডলাইন দিলে ভালো হতো স্যার। না, ব্লকচেইন রিলেটেড অ্যান্সার আমি একদমই দেওয়া উচিত হবে না, কারণ এই রিলেটেড আমার খুবই খুবই কম নলেজ। আমি একবার দুইবার একটু ঘাটাঘাটি করছিলাম, বাট আই নেভার বিল্ড এনিথিং। সো এই রিলেটেড অ্যান্সার দেওয়াটা একদম ঠিক হবে না আর কি, মানে এই রিলেটেড আমার একদম নলেজ নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের এই সেশনটা কতক্ষণ চলবে আর কি? স্যার আমরা শেষে চলে এসেছি। আমাদের লাস্ট আর দুইটা প্রশ্ন নেব আমরা, আচ্ছা সেটা ঠিক হচ্ছে আছে, আমার 9:15-তে আমার একটা মিটিং ছিল, সে কারণে আর কি। ওকে ওকে স্যার, আমরা দুঃখিত। আসলে সবাই প্রোগ্রামটা অবশ্যই অনেক উপভোগ করছে, এজন্য কোয়েশ্চেন বেশি হয়ে গেছে। ভাইয়া, ওয়েব ডেভেলপমেন্টের ডিজাইনের ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এই পার্থক্যটা নিয়ে একদম চিন্তা করার দরকার নেই, মানে এটা অ্যান্সার অনেক বড় দেওয়া আছে, অনেক অনেক কিছু দিবে, বাট ওয়েব ডিজাইন এটা হচ্ছে কাইন্ড অফ লাইক ফ্যান্সিয়ার নেম ফর দ্য ফার্স্ট স্টেপ, যেটা সিএসসি দিয়ে সাইট তৈরি করে, বাট এটা এখন আর অত বেশি প্র্যাকটিক্যাল ভ্যালু খুবই নাই। এটা দিয়ে আসলে এটা ইটস এন স্টেপ। সো ওয়েব ডেভেলপমেন্ট শিখে একটা স্টেপ বলতে পারি, HTML CSS দিয়ে যারা প্রথম দিকে শিখে ডিজাইন সাইটটাকে তৈরি করার একটা ভিজুয়াল লুকটা দেয় আর কি। বাট আলটিমেটলি এখন ইদানিং কালে এটা দিয়ে আসলে তেমন কিছু মানে ক্যারিয়ার রিলেটেড করা পসিবল হয় না। সো ইটস জাস্ট স্মল পার্ট অফ বিকামিং এ ওয়েব ডেভেলপার, এটা বলা যেতে পারে। ওকে স্যার, আমাদের ওয়ান লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, আমি ওয়েব ডিজাইনিং কমপ্লিট করেছি কিন্তু আমি কোনো মার্কেট প্লেসে জব করি না, এখন সিএসসি তে স্টাডি করছি, আমার ফিউচার প্ল্যান সাইবার সিকিউরিটি নিয়ে। সো আমার কি এখন ওয়েব ডিজাইন আবার কন্টিনিউ করা উচিত হবে, নাকি ফিউচার নিয়ে ভাবা উচিত হবে? একটা যদি প্রথমত হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে রিলেটেড আমার কোনো নলেজ নাই, খুবই নলেজ, সো এটা বেস্ট অ্যান্সারটা আমি দিতে পারবো না। তবে তার কারো যদি টার্গেট সাইবার সিকিউরিটি থাকে, তাহলে ওয়েব ডিজাইনটার লং টার্মে গিয়ে ইনডাইরেক্টলি হেল্প করবে, বাট আমি ফার্স্টে তাকে রিকমেন্ড করবো না যে তুমি এখন ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট শিখো। তাতে তোমার সাইবার সিকিউরিটি ওগুলো শিখো, শিখাতে গেলে হচ্ছে হয়তো তুমি ওয়েবের সিকিউরিটি ফ্ল গুলো কি কি আছে সেগুলো সম্পর্কে তুমি যখন দেখতে আসবা তখন তুমি জানতে পারবা। বাট তুমি যেই লাইনে ফোকাস আছে সেটাকে ট্রাই করো, ওইটার দিকে আগে ঝুঁকে পড়ো। সেটা ইনডাইরেক্ট রাস্তা, আর ডাইনে বামে খোঁচাখুচি করে লাভ নাই, যে রাস্তা যেতে চাও সেই রাস্তায় হাঁটা শুরু করো, তারপরে দেখো কি হয়।
ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যারকে আবারও প্রশ্নগুলোর উত্তর খুব সহজভাবে তুলে ধরার জন্য, সাজেশন এবং উপদেশগুলো উদাহরণ আকারে দেওয়ার জন্য। আজকে সময় স্বল্পতার জন্য আমরা আর প্রশ্ন নিতে পারছি না। স্যারকে ইনশাআল্লাহ আমরা আবার কোনো সেশনে স্পিকার হিসেবে পাবো। তার জন্য অবশ্যই ডিআইইউসিপিসির পেজকে ফলো করবেন এবং সাথে থাকবেন। স্যার, আমি আপনার মূল্যবান সময় ডিআইইউসিপিসি কে দেওয়ার জন্য আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ। সো আজকে আমরা আমাদের প্রোগ্রামটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য, এবং আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি স্যারকে তার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। সবাইকে আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। আরেকটু লম্বা সময় হয়তো প্ল্যান করে আমরা নেক্সট টাইম আসার চেষ্টা করব, বা আগে থেকে যদি জানি যে ইনশাআল্লাহ। কতক্ষণ চলে তো সেই হিসেবে আসার চেষ্টা করবো। এক্সট্রিমলি সরি যে কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারি নাই, বাট অনেকগুলা বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ আছে, তোমরা ইচ্ছা করে সেখানে অ্যান্সার দিতে পারো। যদি মনে হয় যে তোমার প্রোফাইল থেকে অ্যান্সার দিলে অ্যান্সার পাওয়া যায় না, কি প্রোফাইল দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার পাওয়া যাবে সেটাও তোমরা জানো, এবং তোমার সবারই পকেটে দু চারটা প্রোফাইল থাকে, তো সেগুলো দিয়ে তোমরা কোশ্চেন করে অ্যান্সার পেয়ে যাওয়ার চেষ্টা করো। বাট সরি যে উই নিডেড টু মেক ইট শর্ট, বাট নেক্সট টাইম আমরা হয়তো একটু ভালোভাবে প্ল্যান করে সময় নিয়ে আসবো। আর মেইন বিষয় হচ্ছে যে তোমার কোশ্চেনটা ইম্পর্টেন্ট না, তুমি যেই অ্যান্সার পাওয়াটা ইম্পর্টেন্ট না, গাইডলাইনও ইম্পর্টেন্ট না। ইভেন ইফ ইউ মেক এ রং মুভ, রং পাথ, as long as you are trying, that will give you something. So তোমার যে সঠিক গাইডলাইনটা লাগবেই এমন বিষয় না, গাইডলাইন সঠিক না হইলেও যদি তুমি কিছু একটা জিনিস শেখার চেষ্টা করো, সেটা ডিরেক্ট অর ইনডাইরেক্ট বেনিফিট তুমি টুডে অর টুমোরো এক সময় পেয়ে যাবে আর কি। সো কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ ট্রাইং হার্ড, ইনশাআল্লাহ উই উইল মেক ইট। থ্যাংক ইউ স্যার। সবাই আশা করছি কথাগুলো মনে রাখবেন, এবং স্যারকে অনেক অনেক শুভকামনা স্যারের সামনের দিনগুলোর জন্য। আমরা আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।